2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইন্ডিয়াতে বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী, চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে, যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি। তাই বলে উপদেষ্টা, সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমকে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে সবার সামনে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো হুমকি দিতে হবে প্রকাশ্যে? হুমকি আসছে বাংলাদেশে। শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলের কথা। দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোদেরকেও, তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। তাই বলে উপদেষ্টা, সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমকে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে সবার সামনে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো হুমকি দিতে হবে প্রকাশ্যে। হুমকি আসছে বাংলাদেশে। শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলের কথা। দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোদেরকেও, তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। এখানেই থেমে থাকতে পারতো, কিন্তু না, এখানে থেমে থাকেনি। মাহফুজ আলমের নিজের যেই পড়াশোনার জায়গা তামিরুল মিল্লাত জামাত ইসলামের অধীনে, এবং সেখানে ধারণা করা হয় যে অধিকাংশ শিক্ষার্থী জামাত ইসলামের মতাদর্শে দীক্ষিত, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে যেই আনন্দ অনুষ্ঠান করেছে, সেখানে তারা গরু জবাই করেছে এবং সেই গরুটার নাম তারা দিয়েছে মাহফুজ আলম। অর্থাৎ মাহফুজ আলমকে জবাই করার মতো ধৃষ্টতা দেখিয়েছে তারা। এখন মাহফুজ আলমের অপরাধ কি, সেটি নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জেগেছে মনে। মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সাথে সাথে একটি স্ট্যাটাস লিখেছিলেন। সেই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছিলেন দুটি স্পষ্ট কথা। আমি একটু পড়ি, আপনারা বুঝতে পারবেন। মাহফুজ আলম লিখেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগী এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। এরপরে তিনি আবার লিখেছেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম, খুন আর শাপলায় মোদি বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখনো বহাল তবিয়াতে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এই সকল বি টিম এবং শীঘ্রই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। দেখুন, এখানে স্পষ্টভাবে দুটি পক্ষের কথা মাহফুজ আলম বলেছেন। একটা হলো যে ৭১-এর গণহত্যার সহযোগীদের ক্ষমা নেই, তাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং একই সাথে তিনি বলেছেন মুজিববাদী বাম যারা জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করেছে তাদেরও বাড়বাড়ন্তের সুযোগ নেই। এখন যারা মুজিববাদী বাম, অর্থাৎ বাংলাদেশে যারা বাম রাজনীতি করে, কট্টর বাম রাজনীতি করে, ডানপন্থার রাজনীতি করে, ডানপন্থা বলতে বাম দল কিন্তু কট্টর বাম দল, এরাও যে কাউকে তার মতাদর্শের কারণে খুনের চাইতে, হত্যাযজ্ঞের চাইতে কম করে উপস্থাপন করে না, এক্সট্রিম আইডিওলজি যেটাকে বলে। তো সেই তাদের বিরুদ্ধেও বলেছে একই স্ট্যাটাসে, আবার বলেছে জামাত শিবিরকে উদ্দেশ্য করেও। কেন বলেছে সেটি আমি আসছি। তো এইটা বলার প্রেক্ষিতে মুজিববাদী বাম, অর্থাৎ বাম সংগঠনগুলো কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির, কেন্দ্রীয় জামাত শিবির, এবং তারা একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে
ট্রল এবং হুমকি, প্রকাশ্যে হুমকি। এমনকি গার্ডিয়ান পাবলিকেশনসের যিনি কর্ণধার নূর মোহাম্মদ, তিনি মাহফুজ আলমকে হাত পা ভেঙে তার হাত পা প্লাস্টার করার কথা বলেছেন। আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই হলো এমন একটা বাড়বাড়ন্তের অবস্থা এসে পৌঁছেছে যে এই নিয়ে ঢাকা শহরের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেটি এখন টকবকে আগুনের মধ্যে পড়েছে। কেন আগুনের মধ্যে পড়েছে আপনাদের এই কারণ খুঁজতে হবে, এবং আমি এই কারণের ব্যাখ্যা দিয়ে আমার অবস্থান কি সেটি বলে শেষ করবো আজকের শাহেদ আলম শো। দেখুন, এই যে টকবগে আগুন, এনসিপি নতুন রাজনৈতিক দল, উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম এবং অন্যান্যরা বনাম শিবির এবং জামাত এবং অন্যান্য তাদের সাথে অ্যালাইন যারা মতাদর্শে আছে, তাদের মধ্যখানে যে রক্তক্ষয়ী একটা মনোভাব চলছে, যেটা বাংলাদেশের যে কোনো সময় দৃশ্যমান হতে পারে, এবং এইটার যে মাসুল, চরম মাসুল আসতে পারে বলে আমার শঙ্কা হচ্ছে। এজন্য এই বিষয়টি নিয়ে আলোচনা, যে সবাইকে সচেতন করা। কেন এই আলোচনাটা এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণার যে রিপিট হয়েছে, শাহবাগের দ্বিতীয় গণজাগরণ মঞ্চ কথিত হাসনাত আবদুল্লাহর ডাকে জামায়াত শিবিরের অগণিত নেতাকর্মী এবং হেফাজতে ইসলাম সহ কতিপয় ইসলামী লোকজনদের যে উপস্থিতিতে সেইখানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণাটা এসেছে, সেটি সেলিব্রেট অর্থাৎ উপভোগ করছে সবাই, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলকে গণহত্যার যে বিচারের বিধান বিশুদ্ধ করা হয়েছে, সেটিতে সেলিব্রেট করছে বিএনপি এবং অন্যান্যরা সবাই, কারণ এটা উইনিং সিচুয়েশন। একমাত্র লস হলো আওয়ামী লীগের। কিন্তু এই আনন্দের ক্ষণটা খুব বেশি সময় থাকেনি, কেননা ওই যে শাহবাগ গণজাগরণের মঞ্চ, সেখানে জামায়াত শিবিরের কর্মীরা অনবরতভাবে তারা রাজাকারের বাংলা অর্থাৎ গোলাম আজমের বাংলায় শেখ মুজিবের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলা, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আপনারা স্লোগানটা একবার শুনুন। এটা শুনলে যে কারো পিলে চমকে যেতে পারে যে গোলাম আজমের বাংলা কিভাবে হলো। এই বাংলাদেশ তো গোলাম আজম চায়নি। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে গোলাম আজম এই দেশের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষের মুক্তিকামী মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, ধরে ধরে তাদেরকে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গোলাম আজম এবং তার রাজনৈতিক অপরাপর নেতৃবৃন্দ, যাদেরকে রাজাকার বলা হয়, আমি নাম বলছি না নতুন করে, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই দেশে আলবদর আল শামস প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই দেশের অগণিত মেধাবী মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে শেখ হাসিনার হাত দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে, পাকিস্তানি আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই গণহত্যার সহযোগী হিসেবে জামায়াত ইসলামের বিচার হয়েছে, আওয়ামী লীগ বিচার করেছে, সেই বিচারে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, স্বচ্ছ বিচার হয়নি। এই প্রতিবাদে আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার আছি। কিন্তু রাজাকার যে তারা ছিল, তারা যে ৭১-এর গণহত্যার সহযোগী ছিল, এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। বিষয় দুটি, একটি আপনি অপরাধ করেছেন, আর একটা হলো অপরাধ প্রমাণিত হয়েছে কিনা। আওয়ামী লীগ সরকার লজিক্যালি অপরাধ প্রমাণ করতে পারে নাই, কিংবা জোড়াতালি দিয়ে অপরাধ দেখিয়ে সাজা দিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা সবসময় বলেছি। কিন্তু অপরাধ তো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, সেই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদের রাজাকুল শিরোমণি হচ্ছে গোলাম আজম। গোলাম আজমের বাংলা হয় কিভাবে? এই বাংলাদেশ তো কোনোদিন চায়নি গোলাম আজম, পাকিস্তানিরা তো এই বাংলাদেশ চায়নি, জামায়াত ইসলামী এই বাংলাদেশ চায়নি, এটা ইতিহাসের সত্য। আমার কথা বলা লাগবে না। আমি আমার চরম প্রতিপক্ষ আপনাদের অনেকেই জানেন, ব্যক্তিগত শত্রুতা মারাত্মক। আমি নিজেও কোনোদিন জামায়াত ইসলামীর বিরুদ্ধে এই ভাষায় কথা বলার আমি বলিনি, শালীনতা বজায় রেখে বলেছি। ইলিয়াস হোসেন, আপনাদের অনেকের প্রিয় পাত্র, ইলিয়াস গত মাসে লাইভে এসে কি বলেছেন পাকিস্তানিদের সম্পর্কে, জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে, একজন লোক শুনুন। বাংলাদেশ জামাত ইসলামী যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার, তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশের স্বাধীনতা চায়নি। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন,
পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলই রাজনীতি করবেন, এত ঘাটতেরামো কেন? আপনাদের এই ঘাটতেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় অন্য কোনো মানুষের ঠাঁই নাই। এটা হচ্ছে গোলামের আজমের বাংলা। শাহবাগে একটা কলঙ্কিত জায়গা, 2013 সালেও শাহবাগ কলঙ্কিত ছিল, আজও কলঙ্কিত জায়গা। এই জায়গায় বসে বাংলাদেশের ইতিহাস বিকৃতি এবং বাংলাদেশের ইতিহাসের শত্রু যারা, তাদেরকে গ্লোরিফাই করা, তাদেরকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা হয়েছে এই গণজাগরণ মঞ্চের মিছিল থেকে, তার প্রতিবাদে মাহফুজ আলম লিখেছিলেন যে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা, অর্থাৎ তোমরা তোমাদের সহযোগী হিসেবে রেখেছি, কিন্তু তোমরা এখানে ঢুকে ছাত্র জনতার যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেটাকে তোমরা স্যাবোটাজ করেছ। সেইটা লেখার প্রেক্ষিতে মাহফুজকে হত্যাযজ্ঞ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে রাজাকারের যারা এই দেশীয় উত্তরসূরি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে শিক্ষিত তরুণ সমাজ। এটাই কি একমাত্র কারণ? এটা একমাত্র কারণ না, এর কারণ আরো বড়। সেটা হলো যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসলো উপদেষ্টা পরিষদে, তখন সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে চেয়েছিল মঞ্চে যারা ছিল, কিন্তু জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাইতে বাধা দেয় কতিপয় লোকজন, জামাত শিবিরের লোকজন বলা হচ্ছে। শুনুন একবার। তো একটা দেশ, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, নিজস্ব সংবিধান, গণতন্ত্র আছে, নিজস্ব জাতীয় সঙ্গীত আছে। অনেকের জাতীয় সঙ্গীত অপছন্দ হইতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটি তো জাতীয় সঙ্গীত। আপনাকে জাতীয় সঙ্গীত যখন আমারও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত অপছন্দ হইতে পারে, কিন্তু এই দেশে যখন আমি থাকি, কোন অনুষ্ঠানে যেই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, আমি মৌনব্রতে দাঁড়িয়ে যাই, কারণ এটা কালচার, এইটা একটা শ্রদ্ধাবোধ। আমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতকে প্রতি সম্মান জানাতে হবে। শাহবাগে ছাত্র জনতার যখন বিজয় উল্লাস করছে, জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করছে, তখন সেটাতে বাধা দিয়েছে জামাত শিবির। দুটি কারণ, একটা হলো গোলাম আজমের বাংলা প্রতিষ্ঠিত করার যে ন্যারেটিভ, জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা, এটা নাই স্বাভাবিকভাবে সাধারণ ছাত্ররা, এমনকি রাজনৈতিক দল এনসিপি যাদের নেতৃত্বে মোটামুটি হয়েছে এই যে গণজমায়েত, তারা এইটার দায় অস্বীকার করেছে, আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছে যে এই যে জাতীয় সঙ্গীতের অবমাননা এবং এনসিপির এই অনুষ্ঠানে কিংবা এদের এই অনুষ্ঠানে যারা গোলাম আজমকে প্রতিষ্ঠিত করা চেয়েছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদের সাথে এইটার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে এনসিপির বিবৃতিতে কি এসেছে। এই ঘটনার আপাতত যা ঘটছে, ছাত্র এবং জুলাইয়ের ছাত্রদের যে সংগঠন এনসিপি, অন্যান্য অপরাপর সংগঠন বনাম জামায়াত শিবিরের মধ্যকার ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি একটি ঘুমন্ত আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে। কারণ এতদিন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আমরা তাদেরকে দেখেছি জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে নিজেরা আন্দোলন করছে এবং নানান রকম মাঠে কর্মী সমর্থক, লোকবল, জনবল দেখানোর জন্য সবসময় জামায়াত ইসলামী তাদেরকে সহায়তা করেছে। এই ছাত্রদের মধ্যে থেকে একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে, যার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পরে যে রাজনৈতিক দল, সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি। এনসিপি গঠন করার আগ দিয়ে এর যে মাদার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছিলাম সাবেক শিবিরের অনেক নেতাকর্মী ছিল, যেমন আলী আহসান জুনায়েদ, রিফাত, আরও অন্যান্য, হেজবুল্লাহ। মূল দল যখন গঠিত হলো জাতীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, তখন এই যে মতাদর্শগত দ্বন্দ্বে তাদেরকে বেরিয়ে যেতে হলো। তারা বেরিয়ে যেয়ে এখন কি করেছে, সাবেক শিবিরদের যারা ছেলে মেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা নতুন একটা প্ল্যাটফর্ম গঠন করেছে, নাম হচ্ছে আপ বাংলাদেশ। তো এই আপ বাংলাদেশ হলো সাবেক শিবিরদের প্ল্যাটফর্ম। আর সাবেক শিবিরদের প্রতি সিম্পাথাইজড কিংবা শিবিরের রাজনীতির প্রতি সিম্পাথাইজড অথবা জামাতের রাজনীতির প্রতি সিম্পাথাইজড হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস, তারা জাতীয় নাগরিক কমিটির মূল দল এনসিপিতে আছে। কিন্তু এনসিপিতে শুধু হাসনাত সার্জিসরা নেই, এর বাইরে আছে মধ্যপন্থী, বামপন্থী এবং উদারপন্থী অনেক
তরুণ শিক্ষিত সম্প্রদায়, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, আরও অনেক নাম আমি নাম মনে করছি না, আপনারা চিনেন জানেন। তো এই যে মতাদর্শ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা স্পষ্ট হয়েছে এবং এই স্পষ্ট দ্বন্দ্বে এখন জুলাইয়ের ছাত্র সমন্বয়করা, ছাত্র নেতারা প্রকাশ্যে একে অপরের প্রতি হুমকি ছুটছে। কেননা শুরুটা করেছে জামায়াত শিবির। তারা সরকারের সিটির একজন উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যাযজ্ঞ করে তোলার জন্য হুমকি দিচ্ছে। আমি আলোচনাটা শেষ করব। দেখুন, আমরা তাই বলে কি জামায়াত শিবির এবং যারা রাজাকার পরিচয় বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে আমরা শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করব, কিংবা তারা বলবো যে তোরা পাকিস্তানি বীজ, তোরা পাকিস্তানে চলে যা? না। একটা ছোট্ট ঘটনা আমার নজরে এসেছে। গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি, উনি অনেকদিন কারাবন্দী ছিলেন, গুম ছিলেন জানেন। যখন তার গুম থেকে মুক্তি হলো, আমরা সবাই তার জন্য দোয়া করেছি, কথা বলেছি। গুম থেকে বেরিয়েই উনি এক কথা বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। তখনই লক্ষ মানুষ যারা তার প্রতি সিম্পাথাইজড ছিল রাতারাতি বদলে গেল, যে না, তুমি এতদিন গুমে ছিলে, তোমার প্রতি সহানুভূতি ছিলাম, কিন্তু এখন বের হয়ে তুমি যেসব কথাবার্তা বলছো, এটা তো তোমার ভেতরের যে রক্তের যে দোষ, সেটা তো এখনো যায়নি। আজকে তিনি লিখেছেন, গোলাম আজম হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী। তাকে যারা রাজাকার বলে তারা নাকি সবাই ভারতের বীজ, ভারতের পাচাটা গোলাম, ভারতের দাস, আরো বেশ কিছু ফিরিস্তে দিয়েছেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এক শেখ হাসিনা ছিলেন তার বাবাকে সর্বশ্রেষ্ঠ বাঙালি বানাতে। এমন কোনো হেন কাজ নাই তিনি করেননি। রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এটা প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে ছদল বলে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় চলে যেতে হয়েছে? তার যেই বাপদাদার আসল ঠিকানা ভারতে। আর পাকিস্তানের এক্সটেনশন বলে ইলিয়াস যাদেরকে বলছে, নতুন প্রজন্ম যাদেরকে বলছে, তাদের একজন গোলাম আজমের পুত্র তার বাবাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী হিসেবে দাবি করছে। আমি জানি না এটা তার আসল ফেসবুক প্রোফাইল কিনা। আসলেই হবে, কারণ এটি দিয়েই আমি তার কর্মকাণ্ডের তথ্য পাই। কত বড় অধ্যত্ত একজন রাজাকার, যেই বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা বিরোধিতা করেছে, পাকিস্তান রক্ষা ফান্ড করেছে। আমি ব্যক্তিগতভাবে জানি 7টি দেশে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, স্বাধীন বাংলাদেশকে তিনি চিঠি পাঠিয়েছেন, দুতিয়ালি করেছেন। এসব তো অজানা কথা না। এরপরে 1981 সালে যখন জিয়াউর রহমানের বদন্যতায় বাংলাদেশে প্রবেশ করেন পাকিস্তানি নাগরিক গোলাম আজম, তার বাইতুল মোকাররমে তাকে জুতাপেটা করার জন্য মিছিল হয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো তো ইতিহাসের সত্য। কিন্তু এরপরেও তারা রাজনীতি করেছে, এই দেশে বিএনপির সাথে রাজনীতি করেছে। ইয়েস, আমি বারবার বলেছি যে রাজাকার শেখ হাসিনার ন্যারেটিভ রাজাকারের অবস্থান এই বাংলাদেশে হবে না। আমি মনে করি না, এই বাংলাদেশ গড়তে সবার অবদান লাগবে, কিন্তু তাকে তার ওই পূর্বের অবস্থান, তার ওই অপকর্ম স্বীকার করতে হবে। এবং সেই স্বীকার করার জন্য, বাংলাদেশকে মেনে নেওয়ার জন্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস, এই দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা দেখানোর মন মানসিকতা থাকতে হবে। সেই মন মানসিকতা এতদিন কি দেখিয়েছে আমরা জানি না, কিন্তু জামাত ইসলাম মনে করছে যে জুলাইয়ের যে অর্জন, গণ অভ্যুত্থান, এটি তাদের যে মুক্তিযুদ্ধের বিরোধিতা, রাজাকার হিসেবে তাদের যে এই দেশের নিকৃষ্ট কর্মকাণ্ড, শেখ হাসিনা যেই ন্যারেটিভ দিয়ে তাদেরকে দমিত করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান হিসেবে ভাবছে জামাত ইসলাম এবং রাজাকার বাহিনী। না, জুলাইয়ের অভ্যুত্থান রাজাকারদের রাজনীতি করার বৈধতা এই দেশে দিলেও এইটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ম্যান্ডেট জুলাই অভ্যুত্থান না। স্পষ্ট কথা। কেন স্পষ্ট কথা? দেখুন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান আমিও দিয়েছি। আমি ব্যক্তিগত শাহেদ আলম আমি দিয়েছি। কেন দিয়েছি? কারণ রাজাকার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট গালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইতিহাসের সবচেয়ে মেধাবী সন্তানগুলো যে জায়গায় পড়াশোনা করে, সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয়ের এই যে ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই প্রশ্নের উত্তরে যখন শেখ হাসিনা বলল যে মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, তখন আমাদের সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছিল, এদের আতে ঘা লেগেছে। কারণ রাজাকারের চেয়ে বড় গালি পৃথিবীতে নেই, বাংলাদেশে নেই।
তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, আমি মেধার জন্য লড়ছি, আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। আমার অধিকারের কথা বলে তুমি আমাকে রাজাকার বলো, ঠিক আছে আমি রাজাকার। সেই জন্য তারা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তার অর্থেই না যে না, ভিতর থেকে মেনে নিয়েছেন যে আমরা সবাই রাজাকার। নৌ, রাজাকার নিজে মেনে কেউ এই স্লোগান দেয়নি। রাজাকারের প্রতি সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন থেকে যে না, তুমি যদি আমাকে রাজাকারের মতো গালিটা দিতে পারো তাহলে আমি রাজাকারই হইলাম, কেননা রাজাকার হচ্ছে সর্বনিকৃষ্ট গালি, কিন্তু তোমাকে আমি উৎখাত করে ছাড়বো। জামাত শিবির মনে করেছে যে না, সবাই যেহেতু স্লোগান ধরেছে রাজাকার রাজাকার, তার মানে রাজাকারের রাজনীতির ভ্যালিডিটি বাংলাদেশে চলে এসেছে, রাজাকারের রাজনীতির ন্যারেটিভ প্রতিষ্ঠিত হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যেসব যুদ্ধ অপরাধী অপরাধ করেছে, রাও ফরমান টিক্কা খানের সাথে মিলে বৈঠক করেছে, বাংলাদেশে গণহত্যার লাইসেন্স বৈধতা দিয়েছে 1971-এ, যারা ছক তৈরি করেছে তাদের রাজনীতি করার বৈধতা জুলাইয়ের গণঅভ্যুত্থান দেয়নি। তাদের সেই ন্যারেটিভ নিশ্চিহ্ন করার কিংবা ভুলে যাওয়ার বৈধতা দেয়নি। এখন জামাত শিবির যখন সেইটা চাচ্ছে, তখনই এইটি নিয়ে ক্যাচাল বাজছে, তখনই এইটি নিয়ে পরিবেশ গরম হচ্ছে। এই পরিবেশ গরম হওয়া এবং ক্যাচালের ভবিষ্যৎ কি আমি জানি না, কিন্তু এইটুকু জানি, যদি জামায়াতে ইসলামের সামনে যেই অবারিত সুযোগ এসেছে বাংলাদেশের রাজনীতিতে সকল আপামার মানুষের মন জয় করা, সেই সুযোগের প্রথম ধাপেই তাদের দরকার ছিল 71-এর অপরাধের জন্য তাদের দলগতভাবে ক্ষমা চাওয়া এবং তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ করা। আর কি, এই বাংলাদেশের অভ্যুদয়ে যারা অবদান রেখেছে জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করা এবং রাজাকার একটা ঘৃণিত শব্দ, তাদের ঐতিহাসিক দায় স্বীকার করা। শুধু নিজেরা না, তাদের রাজনীতি যারা সমর্থন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং অন্যান্যরা, তাদের মনের মধ্যে কর্মী সমর্থকদের এটি প্রতিষ্ঠিত করা যে না, এই বাংলাদেশ আমাদের সবার, আমাদের অতীতের ভুল হয়েছে, ভুলটা আমরা স্বীকার করে রাজনীতি করব। তাহলে হয়তো জামাত ইসলামের সামনে একটা সুদিন আসতে পারত। কিন্তু এখন যে রাজনীতি তারা করছে, বিশেষত তার কর্মী সমর্থকরা, ছাত্র শিবির, এটি তাদের কবর রচিত হচ্ছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে সামনে পেলে পিষে মেরে ফেলবে। তাদের একমাত্র মৈত্রী ছিল বর্তমানে বাংলাদেশে, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যারা রাজনীতি করছে, বিশেষত জুলাই ছাত্র জনতা সমন্বয়ক এবং যাদের হাতে, যাদের সামনে রোশনাই আছে, তাদের সাথে সর্বশেষ দ্বন্দ্বে জড়িয়ে জামাতে ইসলাম রাজনৈতিকভাবে কতখানি লাভবান হবে নিশ্চয়ই সামনে সময় বলে দিবে। তবে সময়টা খুবই কঠিন। এবার যদি পথ পিছলে পড়ে যায় জামাত ইসলামের কর্মী সমর্থকরা, এবং এই যেসব ছেলে মেয়ে একজন সিটিং উপদেষ্টাকে হত্যার হুমকি দিচ্ছে কিংবা তার নামে গরু জবাই করে তাকে হত্যাযজ্ঞ করে তুলছে, শুধু তাকে না, যারাই কথা বলছে নারীদের প্রতি শ্লীলতাহানি, নারীদের প্রতি অবমাননাকর অবস্থান, এর তো একটা দায় আছে ইতিহাসের, এর তো একটা ন্যাচারাল পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্ট কি জামাত ইসলামের কর্মী সমর্থকরা বুঝতে পারছেন না? রাজাকারদের বারবারন্তরা কি বুঝতে পারছেন না যে এটার দায় কোথায় যেতে পারে? আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। মালিক ভাই, আপনারা তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারের সময় আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে। আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকার? প্রথমত যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় 700 ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে, আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে। যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি, সেইখানে নিশ্চয়ই রড সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে। এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস, আমরা তাকে ফিরে পাবো। আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি। আপনারা জানেন বিগত 13 বছর ধরে ইলিয়াস ভাইরে
এই ফ্যাসিস্ট সরকার গুম করছে। সো আমরা এখনো আশাবাদী আছি ইনশাল্লাহ, তাই আমরা মাঝে ফিরে আইবা, আপনারা সকলে দোয়া করবা। বিশেষ করে I would urge the current government to investigate this thoroughly for all the kidnapping, for all the atrocities that Hasina, the fascist government, has done to these people. So I would urge the current government to look into this and do a proper investigation. So this is our requirement. আর দ্বিতীয় লিগে আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা, আমরা ম্যাডামর লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা সুস্থ কামনা করতা। দীর্ঘ 13 বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, যিনি সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনাথ, বালাগঞ্জ এবং উসমানীনগরের সাবেক, যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন। বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনও বুক পেতে রয়েছে জননেতা জনাব এম ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবেন। তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী অধ্যাসিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনও আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জননেতা জনাব এম ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন, বিশ্বনাথ এবং উসমানীনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন, এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 13 বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা যিনি রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী 13 বছর যাবৎ গুম নামক কারাগারে বন্দী আছেন। আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দোয়ার মহফিল আয়োজন করেছি যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন। আমরা আশা রাখি, আমাদের বিশ্বাস, আমাদের আশা যে এখনও আমাদের ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আছেন। আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করি। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।